আজ আমরা পড়ব ক্লাস 12 এর তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ফিল্ডের মধ্যে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রয়েছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র সম্বন্ধে জানি। তো কুলম্বের সূত্রটা কি? দুটো বিন্দু আধান নিচ্ছি, এই একটা বিন্দু আধান আর এই একটা বিন্দু আধান, এদের মধ্যেকার দূরত্বকে আর ধরলাম। আধান দুটো Q1 এবং Q2 ধরছি। তাহলে কুলম্বের সূত্র বলছে যে দুটি বিন্দু আধান Q1 এবং Q2, তাহলে বিন্দু আধান দুটো কেমন হতে পারে? এটা প্লাস হতে পারে, এটা প্লাস হতে পারে। তাহলে পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এটা প্লাস হতে পারে, এটা মাইনাস হতে পারে, তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। বা এটা মাইনাস হতে পারে, এটা প্লাস হতে পারে, তাহলেও পরস্পরকে আকর্ষণ করবে। অথবা এটা মাইনাস হতে পারে, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। তাই কুলম্ব বলছেন যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি? আকর্ষণ বা বিকর্ষণ বল F সমানুপাতিক Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক আর ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখানে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনতে পারি। F সমান আমরা আনছি K ড্যাশ Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এই কে ড্যাশকে কি বলা হয়? কুলম্বস ধ্রুবক। কে ড্যাশকে বলা হয় কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবক বলা হয়। এই কে ড্যাশকে কি বলা হয়? কুলম্ব ধ্রুবক। তো এই বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই কে ড্যাশ হয়ে যায় 1/4 পাই এপসাইলন নট। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমে কে ড্যাশের মান 1/4 পাই এপসাইলন নট। তাহলে এফ হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এই এপসাইলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসাইলন নটকে বলা হয় শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলন নটকে বলা হয় শূন্য বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এখন আমরা জানবো এই এপসাইলন নটের এসআই একক কি এবং মাত্রা কি। তো আমরা এখন এপসাইলন নটের মাত্রা এবং একক জানবো। তাহলে আমরা কি পেলাম? কে সমান তাহলে আমরা এখন এপসাইলন নটের মাত্রা এবং একক জানবো। তাহলে আমরা পেয়েছি এফ সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি, এই 4 পাই তো ধ্রুবক, এদের কোনো মাত্রায় কোনো প্রভাব পড়বে না, কারণ 4 পাই এটা একটা ধ্রুবক রাশি, এদের কোনো মাত্রা হয় না, ধ্রুবক রাশির কোনো মাত্রা হয় না। তাহলে আমরা যদি বলি এপসাইলন নটটা যদি এই পারে আনা হয়, তাহলে কি হবে? এপসাইলন নট যদি এখানে আসে, তাহলে এফটা নিচে চলে আসবে। তাহলে আমরা পাবো 1/f Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। আমরা প্রথমে একক দেখছি, এসআই একক। তো এসআই একক কি হবে? তাহলে ওপরে থাকবে কি? কুলম্ব স্কোয়ার। আধানের একক কুলম্ব আমরা জানি, তো কুলম্ব স্কোয়ার ডিভাইড বাই নিচে থাকবে বলের একক নিউটন ইন্টু মিটার স্কোয়ার। বলের একক নিউটন আর এখানে আছে আর স্কোয়ার, মানে এটা তো একটা দৈর্ঘ্য ছিল। কি ছিল? এই একটা আধান আর এই একটা আধান যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলে নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্বটা কি ছিল? আর। তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করবো? মিটার স্কোয়ার দিয়ে প্রকাশ করছি, মিটার স্কোয়ার। তাহলে এর এসআই একক পাবো কুলম্ব স্কোয়ার।
নিউটন ইনভার্স মিটার মাইনাস 2, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার মাইনাস 2। তাহলে আমরা এপসাইলন নটের এসআই একক পেলাম কি, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার মাইনাস 2। এবার আমরা মাত্রা বের করব, এপসাইলন নটের মাত্রা। ওপরে কি ছিল, আধান, আধানকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম, আধানের মাত্রা কি ছিল, আইটি স্কোয়ার। আর এখানে নিচে কি ছিল, বলের মাত্রা, বল mlt-2, mlt-2, সঙ্গে আছে কি এল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো ফাইনাল, না এমটা উপরে চলে যাবে, -1 হয়ে যাবে, তাহলে m-1, এল -3, একটা আর এই দুটো l-3 উপরে গেলে, আর আমরা দেখছি টি নিচে -2 উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে দুটো টি আছে, এখানে দুটো টি, তাহলে T4 আর এদিকে পাবো আই স্কোয়ার। তাহলে আমরা এপসাইলন নটের মাত্রা কি পেলাম, m ইনভার্স l-3, T4 আর I2। তো আমরা দেখলাম কি কে ড্যাশ সমান 1/4 এপসাইলন নট, তাহলে 8.854 × 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার মাইনাস 2। আমরা তো এপসাইলন নটের মাত্রা একক বের করেছি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কে ড্যাশ সমান 1/4 এপসাইলন নট। এই কে ড্যাশেরও একটা মান রয়েছে, এই কে ড্যাশের মান হলো, কে ড্যাশের মান 9 × 10⁹। আর এর একক কি হবে, না আমরা দেখতে পাচ্ছি 1/এপসাইলন নট আছে এখানে, তাহলে এপসাইলন নটের একক যদি কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার মাইনাস 2 হয়, তাহলে 1/ আছে এইটা পুরোটা, তাহলে 1/ থাকলে যখন ওপরে চলে যাবে তাহলে কি হবে, তখন হয়ে যাবে নিউটন মিটার স্কোয়ার কুলম -2। তাহলে এপসাইলন নটের মান আমাদের মনে রাখতে হবে 8.854 × 10⁻12, আর কে ড্যাশের মান আমাদের মনে রাখতে হবে 9 × 10⁹। নেক্সট আমরা পড়ব ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, না আমরা প্রকাশ করি পরাবৈদ্যুতিক ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করা হয়, কে, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বা বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। তো এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা রিলেটিভ পারমিটিভিটিটা কি, রিলেটিভ পারমিটিভিটি বা পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হলো যে একটা মাধ্যমের মধ্য দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করতে পারে, ডিভাইড বাই শূন্য স্থানের মধ্য দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করতে পারে। আমরা একটু আগে একটা টার্ম শিখলাম কি, এপসাইলন নট, একে বলা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কে সমান এপসাইলন বাই এপসাইলন নট। এই এপসাইলন হচ্ছে কোনো মাধ্যমের মধ্যে তড়িৎ ভেদ্যতা, কোনো মাধ্যমের মধ্যে তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ ভেদ্যতা। যে মাধ্যমের মধ্যে দিয়ে তড়িৎ ভেদ্যতা কথাটার মানেটা কি, ফিজিক্স হচ্ছে ফিল করা, যে যত ভালো ফিল করতে পারবে তার কাছে এই সাবজেক্টটা তত সহজ মনে হবে। ফিজিক্সটাকে ফিল করতে পারি না বলে ফিজিক্সটা কঠিন মনে হয়। তো ভালো করে কনসেপ্ট যদি না জানা হয় তাহলে নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে সলভ করা খুবই কঠিন। আর তোমাদের এখন কোশ্চেন হচ্ছে এমসিকিউ টাইপ,
তোমাদের ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে। যত ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারবে কোশ্চেনও সলভ তত ইজি হবে, না হলে কোশ্চেন সলভ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কে সমান এপসাইলন বাই এপসাইলন নট, কে সমান এপসাইলন বাই এপসাইলন নট। আচ্ছা আমি ধরলাম সাপোজ এই যে তড়িৎ ভেদ্যতা বলছি, তড়িৎ ভেদ্যতা কি? বায়ু বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে তড়িৎ ভেদ্যতা কি তড়িৎ ভেদ করবে? না, এখানে তড়িৎ ভেদ্যতা মানে বলতে চাইছি যে একটা মাধ্যমের মধ্য দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা পাস করতে পারে। বলরেখা মানে হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম লাইন, ইমাজিনারি লাইন, যাকে আমরা কল্পনা করতে পারি কিন্তু চোখে দেখতে পাই না, সেই ইমাজিনারি লাইনগুলোকে বলা হয় তড়িৎ বলরেখা। আমরা দুটো চুম্বককে যদি পাশাপাশি রাখা হয়, দুটো চুম্বককে যদি পাশাপাশি রাখা হয়, ধরো এই একটা চুম্বক, তার এন মেরু এদিকে, এদিকে এস মেরু, আর একটা চুম্বককে পাশে রাখা হলো, তার এন মেরু এখানে রয়েছে, এস মেরু এখানে, তাহলে কি করবে? এই চুম্বকটা এই চুম্বকটাকে কি করবে? কাছে টানবে, বা এই দুটো চুম্বক পরস্পর সরে আসবে। কিভাবে সরে আসবে? এখানে কি কেউ টানছে বা কেউ ঠেলছে? না, এখানে কি হচ্ছে না, কতগুলো বলরেখা আছে, এই যে বলরেখাগুলো পরস্পরকে টানছে, বলরেখাগুলো বলছি কি চৌম্বক বলরেখা। আর এখানটায় আমরা তড়িতের ক্ষেত্রে পড়বো তড়িৎ বলরেখা। পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি, আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। বলা হচ্ছে যে তড়িৎ বলরেখা এই বায়ু মাধ্যমের মধ্য দিয়ে 10টা তড়িৎ বলরেখাকে পাঠানো হলো। যদি ওগুলোকে টাচ করা যায় না, দেখা যায় না, ইমাজিন করা হচ্ছে যে 10টা তড়িৎ বলরেখা পাঠানো হলো। তাহলে দেখা হলো প্রথমে এই বোর্ডটার মধ্য দিয়ে যখন ভেদ করে এই পারে যাচ্ছে, তখন দেখা গেল 7টা গেল, বাকি 3টে যেতে পারছে না। আবার এই 10টা বলরেখাকে যখন দেওয়ালের মধ্য দিয়ে পাঠানো হচ্ছে, এই দেওয়ালের মধ্য দিয়ে, তখন দেখা গেল ওই পারে মাত্র 3টে যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে 7টা যাচ্ছে, পরের বারে যখন দেওয়ালে পাঠাচ্ছি তখন 3টে যাচ্ছে। তাহলে দেখছি বলরেখাগুলো ডিপেন্ড করছে কোনো যে মাধ্যম বা মিডিয়াম তার মেটেরিয়ালের উপর। তাহলে কোনো মাধ্যম বা এই যে বোর্ডটা, এই বোর্ডটা একটা মাধ্যম, এর মধ্য দিয়ে তড়িৎ বলরেখা প্রথমে পাঠানো হচ্ছে, 10টা পাঠানো হচ্ছে, 7টা যাচ্ছে। কেন বাকি 3টে যেতে পারছে না? না, এই যে মিডিয়ামটা রয়েছে এ কি করছে? বাধা দিচ্ছে, এ তাকে যেতে দিচ্ছে না। তাহলে এ পারমিট করছে যে কতগুলো বলরেখার মধ্য দিয়ে যাবে। তো কতগুলো বলরেখার মধ্য দিয়ে যাবে সেটাই হচ্ছে কি পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা বলা হয়। তাহলে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে 10টা আসছে, কিন্তু এই বোর্ডের মধ্য দিয়ে যেতে পারছে 7টা। তাহলে বায়ু মাধ্যমের সাপেক্ষে এর মধ্য দিয়ে যাচ্ছে 7টা। তো বায়ু মাধ্যমে 10টা আসছিল, কিন্তু বোর্ডের মধ্য দিয়ে যাচ্ছে 7টা। তো এ পারমিট করছে, এর মেটেরিয়ালটা পারমিট করছে যে কতগুলো বলরেখা, তড়িৎ বলরেখা ওই পারে যাবে। তো এইটাকেই বলা হয় পারমিটিভিটি, যেটা বলা হয় পারমিটিভিটি মানে রিলেটিভ পারমিটিভিটি। বায়ু মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমে কতগুলো বলরেখা আসছিল, সেই সাপেক্ষে কোনো মাধ্যমের মধ্য দিয়ে কতগুলো বলরেখা পাস করছে, সেটাকেই বলা হয় কি রিলেটিভ পারমিটিভিটি বা কে বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেওয়া আছে একটি পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক 3 এর তড়িৎ ভেদ্যতা কত? তাহলে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক ফর্মুলা কি জানি? কে সমান এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর জায়গায় আমরা বসাবো 3। তো আমাদের বলেছে যে তড়িৎ ভেদ্যতা কত, এর বলতে কার বলছে যে একটি পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই পদার্থটার পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে দিয়েছে 3। তাহলে এর তড়িৎ ভেদ্যতা কত? তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা 3 বসিয়েছি, আর এর পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি জানি আমরা? এপসাইলন। আর বায়ু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা এক্ষুনি মান করা হয়েছে যে 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে আমরা যখন এপসাইলনের মান বের করব, এপসাইলন সমান কত হবে? 3 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12। তো এর মানটা কত হয়ে যাবে? না, এটা আমরা মানটা পাবো 26.5 ইন্টু 10⁻⁻12। তাহলে আমরা কি পেলাম? না ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা পেলাম, এপসাইলনের মান পেয়ে গেলাম। তো আমাদের নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন এবং কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকলে 4 ডাইন হয়।
ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত। তাহলে বলে দিচ্ছে বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন, কিন্তু কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকলে 4 ডাইন হয়। তাহলে বিকর্ষণ বল বলে দিয়েছে আমাদেরকে, তাহলে কোনো মাধ্যম প্রথমে ধরা হলো, এদিকে কোনো মাধ্যম, আর এদিকে আমাদের ধরা হলো শূন্য মাধ্যম। তাহলে বলটা কত বলে দিয়েছে কোনো মাধ্যমে, আমরা ধরলাম F1, কোনো মাধ্যমে বলটা কত বলে দিয়েছে 4 ডাইন হয়, 4 ডাইন সিজিএস একক বলেছে, কিন্তু শূন্য মাধ্যমে থাকলে 9 ডাইন, শূন্য মাধ্যমে 9 ডাইন। পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে আমরা কি জানি যে কে সমান এপসাইলন বাই এপসাইলন নট। তো এখানটায় আমরা কি লিখব, F1 বাই F2 মান বের করব, F1 ডিভাইড বাই F2 সমান পেয়ে যাব আমরা, এখানে উপরে ছিল কে ড্যাশ মানে 1/4 পাই, কোনো মাধ্যম ছিল তাহলে 4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। ধরা হলো কি না কোনো দুটো বিন্দু আধান Q1 আর Q2 তারা আর দূরত্বে আছে, এবার শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমাদের কি জানা আছে যে 1/4 পাই এপসাইলন নট, এখানে থাকবে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এই Q1 Q2 আর এই Q1 Q2 বাই আর স্কোয়ার কেটে গেল, আর এখানে আমরা কি দেখছি, এইটাকে যদি আমরা লিখি তাহলে হবে F1 ডিভাইড বাই F2 সমান 1/4 পাই এপসাইলন ইন্টু 4 পাই এপসাইলন নট। তাহলে 4 পাই কেটে গেল। এখন আমরা কি লিখতে পারি, ওপরে এপসাইলন আছে, এপসাইলন নট আছে, আমরা কি জানি পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে ওপরে এপসাইলন নিচে এপসাইলন নট, মানে বায়ু মাধ্যমের এইটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আর এটা কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা, সেটাই হলো তাহলে আমরা জানি কি এখানে কি দেখছি যে F1 বাই F2 সমান এপসাইলন নট বাই এপসাইলন, আর এখানে কি আছে এপসাইলন বাই এপসাইলন নট। আমরা জানি কি পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এই এপসাইলন নট মানে হচ্ছে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এই এপসাইলন মানে হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে এখানে কি লিখতে পারি, উল্টে দেবো আমরা, এপসাইলন বাই এপসাইলন নট লিখবো, তাহলে F2 বাই F1 করবো, F2 বাই F1 সমান আমরা লিখতে পারি এপসাইলন বাই এপসাইলন নট। এবার আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি F1 এর মান 4 দেওয়া আছে, F2 এর মান 9 দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব এটাকে কি লিখব, বা এই এপসাইলন বাই এপসাইলন নট মান হচ্ছে কে, তাহলে লিখলাম কে F2 বাই F1, F2 মানে 9 ডিভাইড বাই 4 সমান আমরা কত পাবো 4 2 8, 4 2 8, 4 5 20, তাহলে আমরা পাবো 2.25। তাহলে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত পাবো 2.25। আর পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক হয় না, কেন পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক হয় না, না দুটো তড়িৎ ভেদ্যতার অনুপাত, দুটি সমজাতীয় রাশির অনুপাত হলে কোনো একক হয় না, তাই পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক হয় না। তাহলে আমরা কে সমান পেয়ে গেলাম কি 2.25। তার আগে আমাদেরকে জানতে হবে কুলম্ব সূত্রের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কুলম্বের সূত্রে আকর্ষণ বা বিকর্ষণ বল বের করার জন্য আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট জানতে হবে। ধরো বলা হচ্ছে যে দুটো বিন্দু আধান Q1 এবং Q2 একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এবং বলা হচ্ছে দুটো আধানই প্লাস, তাহলে কেন্দ্রদ্বয়ের যে সংযোজক রেখা সরল রেখা রয়েছে, এই সংযোজক সরল রেখার উপর কোন বিন্দুতে মোট লব্ধি বল 0 হবে। আচ্ছা বল বলছি কেন না, বলছি যে এই প্লাস কিউ পরস্পরকে বিপরীত দিকে ঠেলবে, বা যদি এখানে থাকে আমাদের ধরা হচ্ছে মাইনাস কিউ,
এই মাইনাস কিউ আর এই প্লাস কিউ পরস্পরকে টানবে, বা ধরছি এইখানটা রয়েছে মাইনাস কিউ, এই মাইনাস কিউ পরস্পরকে ঠেলবে। এই যে ঠেলছে, কখনো কখনো টানছে, এইগুলোকে বলা হচ্ছে কি আকর্ষণ বা বিকর্ষণ বল। তো আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে, যখন এখানে একটা প্লাস আর এখানেও প্লাস কিউ আধান আছে, এর উপর কোন বিন্দুতে মোট লব্ধি বলটা 0 হবে, এদের সংযোগ সরলরেখার উপর কোন বিন্দুতে লব্ধি বল 0 হবে। না, আমি এই রকম যখন দুটো সেম আধান থাকবে তখন আমি বলতে পারি কি না, এদের সংযোজক রেখার উপর মাঝখানের এই বিন্দুতে মোট লব্ধি বলটা 0 হবে। আচ্ছা, কেন এদিকে লব্ধি বল 0 হলো না, বা কেন এদিকে লব্ধি বল 0 হলো না, চলো এই কনসেপ্টটাকে আমরা আগে জানছি। কোশ্চেনে সাপোজ বলে দিয়েছে যে এদের সংযোজক সরলরেখার উপর কোন একটা বিন্দুতে কিউ আধান রাখা হলো, তাহলে আমরা কি ধরে নিয়েছি, এই মাঝখানের বিন্দুতে মোট লব্ধি বলটা 0 হবে। নাম দিয়ে দিলাম এটা এ, এটা বি, একে নাম দিলাম ও। তাহলে আমরা দেখছি যে এফ এ ও সমান এফ বি ও, এখানে লব্ধি বলটা 0 হবে। কিভাবে এইটাকে আমরা জানার চেষ্টা করব, কিভাবে মাঝখানের এই বিন্দুটাতে লব্ধি বল 0 হচ্ছে। চলো এই ছবিটাকে আমরা লক্ষ্য করছি। তো প্রথমে আমরা ধরছি যে বিন্দুটা এই রকম জায়গায় রয়েছে, এই আধানের কাছে রয়েছে। তাহলে এই আধানের যদি কাছে হয়, আমরা কি করলাম, এর কেন্দ্র থেকে এই যে দূরত্ব, একে এক্স দিয়ে প্রকাশ করলাম। পুরো দূরত্বটাকে আমরা প্রকাশ করেছি কি দিয়ে, আর দিয়ে প্রকাশ করেছি। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য কত হবে, আর মাইনাস এক্স। আর বিন্দুটাকে আমরা কি চিহ্নিত করছি, পি দিয়ে চিহ্নিত করছি। তাহলে এই এ থেকে পির ওপর আমরা প্রযুক্ত বল বের করব। এখানে রয়েছে প্লাস কিউ আধান, আর এখানে যে আধানটা রয়েছে আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া আছে প্লাস ক্যাপিটাল কিউ। তাহলে এই প্লাস কিউ আর এই প্লাস কিউকে কি করবে, বাইরের দিকে ঠেলবে, মানে এই দিকে ঠেলবে। প্রযুক্ত বলটাকে আমরা ধরছি F1। তাহলে F1 সমান আমরা দেখতে পাচ্ছি কে ড্যাশ কিউ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার পেলাম। কোন দিক বরাবর, না এ বি বরাবর। আবার এই বি, সেখানে রয়েছে প্লাস কিউ আধান, এই প্লাস কিউকে বাইরের দিকে ঠেলছে। তাহলে এই বলটাকে আমরা F2 দিয়ে প্রকাশ করছি। তাহলে F2 সমান কি দেখতে পাচ্ছি আমরা, কে ড্যাশ, এখানে আধান রয়েছে কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইড বাই, এখানে কি আছে আর মাইনাস এক্স স্কোয়ার। কোন দিক বরাবর, বি এ বরাবর, বি থেকে এর দিকে, বি এ বরাবর। ধরে নিয়েছি কি, এই যে পি বিন্দুতে মোট লব্ধি বলটা 0। এই পি বিন্দু এই সংযোজক রেখার উপর কোন বিন্দুতে আছে আমরা জানি না। তাহলে আমি ধরে নিচ্ছি কি এই পি বিন্দুতে মোট লব্ধি বলটা 0। তার মানে পি বিন্দুতে যদি লব্ধি বল 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, F1 আর F2 এই জায়গায় সমান। তাহলে আমরা লিখছি কি F1 সমান F2, F1 সমান F2। তো F1 মানে কি ছিল, কে ড্যাশ কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সমান এদিকে ছিল F2 মানে কে ড্যাশ কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ড্যাশ কে ড্যাশ কিউ কিউ কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার সমান আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার, বা পেলাম আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার। তাহলে দুদিকে স্কোয়ার উঠে যাবে, কি পাবো না, আমরা আর মাইনাস এক্স সমান পাবো এক্স, বা আমরা লিখতে পারি কি না, আর সমান এদিকে এক্স আসলে 2x হবে, আর সমান 2x, বা আমরা লিখতে পারি x সমান r/2। তাহলে এইটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কি
যে যখন একই পরিমাণ আধান থাকবে, কিউ কিউ দুটো একই পরিমাণ আধান থাকবে এবং তাদের প্রকৃতিও একই হবে, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস যদি হয়, তাহলে তাদের সংযোজক যে রেখা রয়েছে তার মধ্যবিন্দুতে মোট লব্ধি বলটা শূন্য হবে। এইটা আমরা দেখলাম। আমরা ধরেছিলাম কি এই আধান থেকে এই যে দূরত্বটা রয়েছে এক্স আর পুরোটা আর, তাহলে আমরা কি দেখলাম যে এই এক্সটা মানে হচ্ছে আর বাই টু, আমি ধরলাম পুরোটা 10, তাহলে এই এক্সটা কি পেয়েছি পুরোটা 10, 10 বাই টু মানে 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বিন্দুটা রয়েছে সেটা মাঝখানে থাকবে। যখন দুটো বিন্দু আধান রয়েছে এবং তাদের প্রকৃতি কেমন রয়েছে না মাইনাস কিউ মাইনাস কিউ, তাহলে এক্ষেত্রেও কি লক্ষ্য করব না এক্ষেত্রেও লক্ষ্য করব যে তাদের মোট লব্ধি বলটা এইটা পুরোটা আর হলে এই আর বাই টু বিন্দুতে লব্ধি বলটা 0 হবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম কি আমাদের পরীক্ষায় কোশ্চেন দেওয়া আছে প্লাস কিউ থাকবে, তাহলে কি হবে মোট লব্ধি বলটা 0 হবে। আচ্ছা এইখানে প্লাস কিউ না এইখানে মাইনাস কিউ, আমরা এখন এই ব্যাপারটায় আসছি না, এর পরে আমরা আসছি এই ব্যাপারটায়। এখন আমরা ধরে নিচ্ছি যে মাঝখানে সরল রেখা রয়েছে, তার উপর কোন বিন্দুতে মোট লব্ধি বলটা 0 হবে। এখানে কি আধান থাকলো প্লাস না মাইনাস, সেগুলো নিয়ে আমরা এখন আসছি না। আমরা দেখছি যে দুটো একই আধান থাকলে তাদের প্রকৃতি একবার প্লাস যদি হয়, দুটো প্লাস, এটা প্লাস এটাও প্লাস, তাহলে কোন বিন্দুতে লব্ধি বলটা 0, বা যদি মাইনাস মাইনাস হয় তাহলে কোন বিন্দুতে লব্ধি বলটা 0 হবে, আমরা সেইটা নিয়ে এখন আসছি। আমরা এখানে প্লাস না মাইনাস থাকবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করছি না। তাহলে এই যে এখানে রয়েছে মাইনাস কিউ আধান, তাহলে আমরা কি দেখলাম এর উপর কোন বিন্দুতে না আর বাই টু দূরত্বে মোট লব্ধি বলটা 0 হবে। এখন আমরা জানবো কি না আমাদের যে দুদিকে দুটো আধান নেওয়া হচ্ছিল, যখন সমজাতীয় আধান থাকছে তাহলে মাঝখানে যে আধানটা থাকবে তার প্রকৃতি কি হবে জানবো। বা যখন আমরা ধরছিলাম এদিকে প্লাস কিউ, চলো এদিকে ধরছি প্লাস কিউ আধান, এদিকেও ধরছি প্লাস কিউ আধান, তাহলে আমরা বের করলাম কি যে এদের কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে মোট লব্ধি বল 0 হবে। এবার আমাদের প্রশ্ন কি যে মধ্যবিন্দুতে যে আধানটা থাকবে বা চার্জটা থাকবে তার প্রকৃতি কি হবে, সে প্লাস হবে না মাইনাস হবে। চলো দেখা যাক। দু রকম ভাবে কোশ্চেন হতে পারে। যদি আমাদেরকে বলে দেয় যে Q1 এবং Q2 দুটো আধান রয়েছে, তাদের সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে মোট লব্ধি বল 0 হবে, তাহলে এই যে মাঝখানে আধানটা থাকবে তার প্রকৃতি কি হবে। চলো দেখা যাক কিভাবে প্রকৃতিটা। তো অবশ্যই আমরা জেনে নেব যখন কোশ্চেনে এইরকম বলবে যে মাঝখানের আধানের প্রকৃতি কি হবে, দুদিকে প্লাস আছে তখন আমরা লিখব মাইনাস, আবার যখন থাকবে দুদিকে মাইনাস কিউ আধান, মাইনাস Q1 Q2 মাইনাস Q2, মাঝখানে হবে প্লাস কিউ আধান, এখানে অবশ্যই Q1 সমান Q2 হতে হবে, তবে মাঝখানের বিন্দুতে থাকবে। কিন্তু আমরা এখন আলোচনা করছি মাঝখানের আধানটা প্রকৃতি কি হবে। তো এখানে প্লাস কিউ আধান ছিল, এখানেও প্লাস কিউ আধান ছিল, তাহলে মাঝখানের যে বিন্দুতে আধানটা হবে সব সময়ের জন্য মাইনাস হবে। আচ্ছা এখানে মাইনাস কিউ থাকলে মাঝখানের যে আধানটা হবে তার প্রকৃতি সবসময়ের জন্য প্লাস হবে। যদি আমাদের কোশ্চেনে বলে দিত যে Q1 এবং Q2 আধানের মাঝখানের যে আধানটা থাকবে তার প্রকৃতি কি হবে, তখন আমরা লিখব এই প্লাস প্লাস থাকলে মাইনাস বা মাইনাস মাইনাস থাকলে প্লাস। কিন্তু যখন আমাদের কোশ্চেনে দিয়ে দেবে প্লাস Q1 আধান এবং প্লাস Q2 আধান দুটির মাঝখানে কোন বিন্দুতে একটি প্লাস কিউ আধানকে রাখলে লব্ধি বল 0 হবে, দুটো কনসেপ্ট ভালো করে বোঝার চেষ্টা করো। যখন কোশ্চেনে দেওয়া থাকছে যে প্লাস Q1 প্লাস Q2, অবশ্যই Q1 Q2 সমান, যখন প্লাস কিউ আধান থাকবে 1 আমি কাটলাম, প্লাস কিউ আধান থাকবে
তখন এদের মাঝখানে কোন বিন্দুতে লব্ধি বল 0 হবে? যখন কিনা ওই আধানটা প্লাস কিউ হবে। ভালো করে আমি আবার বলছি, ক্লিয়ার করছি। যখন বলবে প্লাস কিউ এবং প্লাস কিউ দুটি আধান আছে, এদের মাঝখানে কোন বিন্দুতে তৃতীয় একটি আধান প্লাস কিউ থাকলে মোট লব্ধি বল 0 হবে। সে কোশ্চেনও কিন্তু ঠিক, কোশ্চেন ঠিক। প্লাস কিউ আধান দুটির সংযোজক সরলরেখায় কোন বিন্দুতে তৃতীয় একটি আধান প্লাস কিউ থাকলে মোট লব্ধি বল 0 হবে, কোশ্চেনটা বলা যায়। কিন্তু আমরা শিখেছি কি, যে প্লাস কিউ থাকলে মাঝখানে মাইনাস কিউ হবে। সেটাও ঠিক। যখন তোমাকে বলবে যে প্লাস কিউ দুটো আধান আছে, তাদের মাঝখানে কোনো বিন্দুতে যে আধান থাকবে তার প্রকৃতি কি হবে, তখন অবশ্যই মাইনাস কিউ। কিন্তু যখন বলবে কিউ এবং কিউ আধান দুটির সংযোজক সরলরেখায় অপর একটি প্লাস কিউ আধান আছে, তাহলে কোন বিন্দুতে লব্ধি বল 0, ও কথাটাও ঠিক। চলো এরকম কোশ্চেন আমরা আবার সলভ করব, কোশ্চেন সলভ করব, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব।